এয়ারপোর্ট থেকে বের হয়ে জিয়ন জাংকুক গাড়ির জন্য অপেক্ষা করছিল। তাদেরকে পিক করতে লিসা আসবে। লিসা হচ্ছে জিয়নের দুঃসম্পর্কের কাজিন, নিউ ইয়র্কেই থাকতো। 3 বছর হয়েছে লিসার পরিবার পার্মানেন্টলি নিউ ইয়র্ক ছেড়েছে। জিয়ন জাংকুকের আসার খবর শুনে লিসা ওদের পিক করার কথা জানায়, কিন্তু গত 8 ঘন্টাতেও লিসা নামক টিকটিকিটার কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জিয়নের মাথা গরম হয়ে গিয়েছে। জিয়ন তখন অকথ্য ভাষায় কিছু গালিগালাজ লিসার উদ্দেশ্যে ছুড়ে দিল। বিরক্তিতে জিয়নের মুখ তেতো হয়ে গেছে। রাস্তায় কয়েকটা লাথিও মারল জিয়ন। আর অপরদিকে জাংকুক ফাঁকা একটা বেঞ্চে হাত ভাঁজ করে বসে আছে। তার চোখ বন্ধ। এর মধ্যে বাতাস বইতে শুরু করেছে। আকাশের অবস্থা ভালো না, গুড়ুম গুড়ুম করে ডাকছে। যে কোনো সময় ঝুপ করে বৃষ্টি নামতে পারে। জিয়ন জাংকুক বাবা মায়ের সাথে দেখা করতে নিউ ইয়র্কে গিয়েছিল। থাকার কথা ছিল আরও 1 মাস, কিন্তু এরই মাঝে জাংকুকের এক্সিবিশনের ডেট পড়ে যায়, যার ফলে ওদের তাড়াতাড়ি কোরিয়াতে ব্যাক করতে হয়, কারণ জাংকুকের আর্টের ফাইনাল টাচ এখনো বাকি আছে। অনেক সময় ধরে অপেক্ষা করার পরেও যখন লিসা আসলো না, শেষে কোনো দিক দিশা না পেয়ে জিয়ন ঠিক করলো ক্যাব নিয়েই তারা বাড়িতে যাবে। ক্যাব অলরেডি জিয়ন ঠিক করেও ফেলেছিল, কিন্তু ঠিক সেই সময় লিসার গাড়িও এসে থামলো ওদের সামনে। সবার আগে গিয়ে জিয়ন গাড়িতে একটা লাথি মারলো। হাতে থাকা কোকা কোলার ক্যানটা লিসার দিকে ছুঁড়ে মারলো। ভাগ্যিস লিসা সরে গিয়েছিল তখন। জিয়ন তখন দাঁতের দাঁত কটমট করে বলে, এত তাড়াতাড়ি আসলি কি জন্য লিসা? আরও একটু দেরি করেই আসতি। আমরা তো এখানে থাকার সব বন্দোবস্ত করেই ফেলেছিলাম। লিসা অপ্রস্তুত হেসে জিয়নকে জড়িয়ে ধরে আহ্লাদে সুরে বলে, জিয়ন আর বলিস না, এত জ্যাম ছিল না রাস্তায় যে আসতে চেয়েও পারিনি। তখন গাড়ির ভেতর থেকে একটা মেয়েলি গলার আওয়াজ শোনা গেল, তুই যে পার্লারে সাজতে গিয়ে টাইম ওয়েস্ট করলি সেটা বলিসনি কেন? হ্যাঁ? কথাটা শুনে লিসা থতমত খেলো। পাশ কাটাতে জিয়নের গাল টেনে বলল, আমার জুনটা খুব অপেক্ষা করেছিল তাই না? আহারে। লিসা এমন কথা শুনে জিয়ন তখন এক ঝটকা মেরে লিসাকে তার সামনে থেকে সরিয়ে দিল। হিলের কারণে প্রায় পড়ে যাচ্ছিল লিসা। পরে গাড়ি ধরে সামলায় নিজেকে। জিয়ন আগুন গরম চোখে তাকিয়ে লিসাকে আঙ্গুল তুলে শাসালো, তোকে আমি বারবার সাবধান করেছি লিসা, এই ধরনের ন্যাকামো আমার সামনে অন্তত করবি না। একদিন এমন এক থাপ্পড় মারবো যে তোর গাল ঝুলে যাবে, স্লাট একটা। শেষের লাইনটা অবশ্য জিয়ন বিবির করে বলেছিল, যার কারণে লিসা শুনতেই পারেনি। এদিকে জাংকুক গাড়ির ফ্রন্ট সিটে একবার তাকালো। জানালার কাঁচ উঠানো, যার কারণে ভেতরটা দেখা যাচ্ছে না। কাকে সাথে করে নিয়ে এসেছিস লিসা? কণ্ঠ তো অচেনা লাগছে। লিসা তখন মাছি তাড়ানোর মতো হাত নেড়ে বলল, ওহো আরে ও হচ্ছে আমার ওল্ড ফ্রেন্ড, রাস্তায় দেখা হয়েছিল তাই ওকে সঙ্গে করে নিয়ে এসেছি। জাংকুক আর কিছুই বলল না, গাড়ির ব্যাক সিটে গিয়ে বসে পড়লো। জিয়ন জাংকুকের পাশে বসে মোবাইল দেখছে। গাড়িতে বসে জাংকুকের নাকে কেমন একটা উটকো গন্ধ লাগলো। গন্ধের উৎস খুঁজতে আশেপাশে তাকালো জাংকুক। তখনই জাংকুকের চোখে পড়লো সামনের সিটে বসা মেয়েটার হাতে মদের বোতল, তাও আবার একটা না 2টো। নাক খুঁজকে জাংকুক জানালার গ্লাস নামিয়ে দিল। গাড়ি চলতে আরম্ভ করলো। তখন জিয়ন লিসাকে আদেশ দেয়, ওই লিসা, সামনে কোনো রেস্টুরেন্ট খোলা ফেলে থামা, আই এম ফাকিং হাংরি। সে রাতে তেমন ভালো কোনো রেস্টুরেন্ট খোলা না থাকায় পরে কোনো রকম ছোট একটা হোটেল খোলা পাওয়া গিয়েছিল বলে সেখানে যায় ওরা। ততক্ষণে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল। জিয়ন জাংকুক হোটেলে চলে গেল, কিন্তু লিসা গেল না। সে পাশে বসে থাকা মেয়েটাকে রামধমক দিল, কি দরকার ছিল তোর এত কথা বলার? অসভ্য মেয়ে একটা, তোকে তো এই মদের বোতল দিয়েছে চুপ করে থাকার জন্য, আর তুই কিনা অসহ্য। তোকে গাড়িতে ওঠানোটাই আমার ভুল হয়েছে। তুই এক্ষুনি বের হয়ে যা আমার গাড়ি থেকে, যা বলছি। মেয়েটি নেমে গেল কোনো কথা না বাড়িয়ে। আর লিসা মেকআপ কিট নিয়ে নিজের মেকআপ ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ল। এদিকে হোটেলে জিয়ন নিজে অর্ডার করতে চলে গেল। আর জাংকুক একটা চেয়ারে বসে একটা ছবি হাতে নিয়ে ছবিটির দিকে একধানে তাকিয়ে রইল। সেই সময় জাংকুকের নাকে আবারও সে বিশ্রী গন্ধটা টের পেল, এবং তা তীব্রভাবে। ঠিক তখনই কেউ একজন জাংকুকের মুখের খুব কাছে মুখ নিয়ে এসে বলল, এই যে মিস্টার, কাঁদছেন কেন আপনি? জাংকুক ব্রুকুসকে পাশ ফিরে তাকায়। একটি মেয়ে তার পাশে বসে আছে, তার হাতে সে মদের বোতলের একটা
জাঙ্কুক বুঝে নিল এটাই হয়তো লিসার সেই ফ্রেন্ড, সেই মেয়েটা। মেয়েটি একটা চেয়ার ফাঁকা রেখে আরেকটা চেয়ারে গিয়ে বসলো আর মেয়েটি হেসে দিল। মেয়েটির বুঝে আসা চোখ দুটো লাল, ঠিক মতো বসে থাকতেও পারছে না, তবুও ভারী জিভ নেড়ে টেনে টেনে বলল, কই বললেন না তো, কাঁদছেন কেন আপনি? আপনার জীবনেও খুব কষ্ট তাই না? আমার জীবনেও কষ্ট, অনেক কষ্ট। শেষের কথা বলার সময় মেয়েটি দীর্ঘশ্বাস ফেলল। তার গলার সুর ছিল অসহায়। নিন এটা খান, কষ্ট কমবে। আমি যখনই এগুলো খাই আমার কষ্টের কথা মনেই থাকে না। নিন খান আপনি। বলে মেয়েটি তার মদের বোতলটা জাঙ্কুকের দিকে বাড়িয়ে দিল। জাঙ্কুক বুড় কুচকিত রেখে তাকিয়ে রইল মেয়েটির দিকে। জাঙ্কুক ভাবছে, এই মেয়েটি এমন আবল তাবল বকছে কেন? আর আমি কাঁদতে বা যাবো কোন দুঃখে? না, আমার কোনো কষ্ট নেই, আর আমি কাঁদিও নি। মেয়েটি ফাঁকা চেয়ারটিতে লাফিয়ে বসলো, ডানে বায়ে মাথা নেড়ে বলল, না আপনি কাঁদছিলেন, আমি কিন্তু দেখে ফেলেছি। দেখি তো কাকে দেখে কাঁদছেন আপনি? বলে চোখের পলকে জাঙ্কুকের হাত থেকে সেই ছবিটা খপ করে নিয়ে গেল মেয়েটি। ঠোঁট উল্টিয়ে বলে, এই মেয়েটিকে? আর পাশের ছেলেটি বা কে? জাঙ্কুক তখন তড়িৎ গতিতে মেয়ের হাত থেকে ছবিটা টান দিয়ে ছিনিয়ে নেয়। পকেটে রেখে রাগী দৃষ্টিতে তাকায় মেয়েটির দিকে। অনুমতি ছাড়া কারো জিনিস নেওয়া ব্যাড ম্যানার্স, এই কমন সেন্সটুকু নেই আপনার? মেয়েটি কিছুই বলল না, সে শুধু ঘাড় এদিক সেদিক নাড়াতে নাড়াতে জাঙ্কুককে দেখছিল। ঠিক সেই সময় জোরে একটা বাস পড়ে, কারেন্ট চলে গেল। এখানে জেনারেটরের লাইনও নেই, ফলে ওয়েটাররা কতগুলো চার্জ লাইট জ্বালিয়ে দিল। ততক্ষণে জিন খাবার নিয়ে এসে পড়েছে। আর জাঙ্কুক তার পাশে তাকিয়ে দেখলো সেই পাগল মেয়েটি নেই সেখানে। একটা শান্তির নিঃশ্বাস ফেললো জাঙ্কুক। জিন খাওয়া শুরু করার মাঝে বিদ্যুতের ঝলকানিতে জানালার কাঁচ গলিয়ে দেখলো বাহিরে একটা মেয়ে। দু হাত ছড়িয়ে বৃষ্টির মাঝে দাঁড়িয়ে আছে। জিন খাবার রেখেই উঠে পড়ল। ঝড়ো বাতাসে বৃষ্টি হচ্ছে বাইরে, তার উপর বিকট শব্দে বাজ পড়ছে। এটা দেখে জিয়ন ভাবছে, আরে মেয়েটার কি সামান্য জ্ঞানটুকু নেই নাকি? ভেবে জিয়ন বাইরে বেরিয়ে ছাউনির নিচ থেকে এই মেয়ে বলে চিৎকার করে ডাকতে লাগলো, কিন্তু বৃষ্টির শব্দে সেই আওয়াজ চাপা পড়লো। জিয়ন হোটেল থেকে একটা ছাতা নিয়ে বেরিয়ে পড়লো, কিন্তু রাক্ষসের বাতাসে ছাতা উড়ে যাওয়ার জোগাড়। জিয়ন মেয়েটার পিছনে এসে এক হাত ধরে টান দিল মেয়েটিকে। মেয়েটি ঘুরলো। ঠিক সেই মুহূর্তে বিদ্যুৎ চমকালো। বিদ্যুতের আলোর ঝলকানিতে সামনে দাঁড়িয়ে থাকা চুপচুপে ভেজা মেয়েটিকে দেখে জিয়ন এক মুহূর্তে থমকে গেল। আবারও চমকালো বিদ্যুৎ। বিদ্যুৎ চমকানোর সাথে সাথে যতবারই মেয়েটার মুখ ঝিলিক দিয়ে উঠে, ততবারই জিয়নের বুকে কেমন তোলপাড় সৃষ্টি হতে লাগলো। এই তোলপাড়ের ভেতরটা লন্ডভন্ড হয়ে যাচ্ছে, যা এই ঝড়ো বৃষ্টির মতো দেখা যাচ্ছে না। জিয়ন মেয়েটির ধ্যানে এতটাই পড়ে গিয়েছিল যে তার ছাতা উল্টে বাতাসে উড়ে গেল। সেকেন্ডেই সেও ভিজে গেল। সেদিকে যেন হুঁশই নেই জিয়নের, কারণ জিয়ন তো চেয়ে আছে তার মনের তোলপাড় করে দেওয়া সে মেয়েটির দিকে। মেয়েটিও আদো আদো চোখে তাকিয়ে দেখছিল জিয়নকে। চারপাশ তখন বৃষ্টি রিমঝিম শব্দে মাতোয়ারা। সেই ছিল প্রথম দেখা। সেই প্রথম দেখাতে জিয়নের মন নামক জটিল যন্ত্রটি বাধা পড়ল তের কাছে। তারপর থেকে তেকে নিজের করে রেখেছে জিয়ন, তাকে ভালোবাসতে বাধ্য করেছে। তারপর আরো কত কাহিনী করে তেকে বন্দি করে রাখতে সফল হয় যে জিয়ন, তাই আসতে চাইলেও জিয়নকে ছেড়ে যেতে পারবে না।
জিয়ন খাটের সাথে মাথা রেখে তেকে দেখছিল আর সাথে 7 মাস আগে প্রথম দেখা হওয়ার দিনগুলো কল্পনা করছিল। জিয়নের এক হাতে তের এক হাত বন্ধি। তে চিত হয়ে ঘুমিয়ে আছে, পিঠ পর্যন্ত চুলগুলো এলোমেলো ভাবে বালিশে ছড়ানো। জিয়ন তখন তের দিকে আরেকটু ঝুঁকে গিয়ে তের কপালে চুমু দিল। কেন যেন এই ব্যাপারটা জিয়নের খুব ভালো লাগছে। তেকে দেখে জিয়নের মনে হয় তের চেয়ে সুন্দরী মেয়ে হয়তো দুনিয়াতে আর হয় না। উজ্জ্বল শ্যামবর্ণের তের মুখে পাতলা দুটি ঠোঁট, চোখের পাপড়ি বড় বড়, চিকলো নাক। এমন না যে তের শ্যামবর্ণের মুখে মায়া বা আকর্ষণীয়তা আছে, তবে ওই মুখের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকার পর যে চোখ ফেরানোই দায় কেমন যেন চুমুকের মতো টানে আমাকে। তখন মনে হয় কিছু তো একটা আছে ওই শ্যামবর্ণের চেহারায়। জানালা দিয়ে নরম রোদ চোখের পাতায় খেলা করলে তাই হালকা নড়ে চড়ে ওঠে। ঘুম ভেঙে যায় তের, চোখ পিটপিট করে তাকালো। মাথা কেমন যেন ঝিমঝিম করছে তের। মাথায় হাত দিয়ে মাথাটা একটু তুলতে বুঝতে পারলো মাথা ভার হয়ে আছে। বহু চেষ্টার পর পুরোপুরি চোখ খুলতে সক্ষম হলো তেই। চোখ খুলতে তে দেখলো জিয়ন তার খুব কাছে এসে মনোযোগ সহকারে তাকেই দেখছে। আমি কি ভুল দেখছি? জিয়ন এখানে আসবে কিভাবে ভেবে তে চোখ কষতে ভালো করে দেখে নিল। না, এটা তো জিয়নই ভেবে তের চোখ বড় বড় হয়ে গেল। শোয়া থেকে লাফ দিয়ে উঠে বসলো তেই। জিয়নের বুড়ো কুঁচকে মাথা সোজা করে নিয়ে খাটে এসে বসলো জিয়ন। জিয়ন তখন তের হাত ধরে অস্থির গলায় বলল, কি হয়েছে তেই? ভয় পেয়েছো? দুঃস্বপ্ন দেখেছিলে? তেই তখন জিয়নকে ঠেলা দিয়ে খাট থেকে নামিয়ে দিল। তুমি তুমি আমার রুমে কি করছো জিয়ন? তাও আবার আমার বেডে? জিয়ন কিছু না বলে বেডের সাইডে টেবিলে থাকা লেবুর শরবতের গ্লাসটা তের দিকে এগিয়ে দিতে দিতে বলল, আমি তোমার রুমে না তেই, বরং তুমি আমার রুমে। জিয়নের কথা শুনে তে তখন পুরো রুমে চোখ বুলালো। দেখলো আসলেই তো এটা তো জিয়নের রুম। তে তখন অবাক কণ্ঠে বলে, আমি তো তোমার রুমে কি করছি? কাল রাতে যে তুমি আমাকে মিথ্যে বলে ফ্রেন্ডের সাথে পূর্তি করেছিলে, মনে নেই তোমার? জিয়নের কথা শুনে তে তখন গতকাল রাতের ঘটনার কথা মনে করার চেষ্টা করলো। আসলে গতকাল ওভারটাইমের নাম করে তে তার ফ্রেন্ড সানার বার্থডেতে যায়। এটা জিয়ন জানে না। জিয়ন জানলে তেকে আস্ত রাখতো না। আর সেখানে তের নতুন পুরাতন ক্লাসমেট ছিল, তার মধ্যে ছিল কাই। এই ছেলেটি তার পিছনে কুকুরের মতো ঘুরতো, কিন্তু তাই কেন যেন কাইকে পাত্তা দিত না। বার্থডেতে আসার পর তাই একটা উড়ো খবর শুনেছিল যে কাই নাকি আজ তাকে বিয়ের জন্য প্রপোজ করবে। আর এটা শুনে তাই দ্রুত চলে আসতে নাই, কিন্তু সানা তাকে আটকায়। তার কিছুক্ষণ পর কাই এসে তাকে কোথাও নিয়ে যাওয়ার জন্য জোরাজোরি করলে তাই তখন কাইয়ের গালে জোরে একটা চড় মেরে দেয়। আসলে এই কাজটা তাই খুব ভয় নিয়েই করেছিল, জিয়নের ভয়ে। কারণ জিয়ন জানতে পারলে কাইকে জ্যান্ত কবর দিবে। তাই তের এমন কাজে কাই সবার সামনে থেকে কিছু না বললেও শাসিয়ে যায় যে সে তাকে দেখে নেবে। পরে সানা তাকে একটা ড্রিঙ্কস দেয়। অনেক জোরাজোরির পর একটা পেগ নেয় তাই। আর পেগটা নেওয়ার পরে তার মাথা ঝিমঝিম করতে শুরু করে। কিন্তু এমন না যে তাই এর আগে কখনোই ড্রিঙ্কস করেনি, কিন্তু আজকের ড্রিঙ্কসটা খুবই ঝাঁঝালো এবং তীব্র ছিল। কেমন যেন মাথা ঘুরছে তের। তাই টের পায় তাকে কেউ একজন এক হাতে জড়িয়ে ধরে আছে, আর সেই লোকটি তাকে একের পর এক ড্রিঙ্কস করাচ্ছে। সে লোকটি ছিল কাই। ড্রিঙ্কস করার এক পর্যায়ে যখন আধো মাতাল, তখন কাই তেকে সকালের চোখের আড়ালে নিয়ে যায়। অথচ তখনও তার সেন্স ছিল। আড়ালে নিয়ে আসার পর তখন কাই তের সাথে ধস্তাধস্তি শুরু করে দেয়। তে তখন সেফটি পিন দিয়ে কাইকে আঘাত করে। কাইয়ের কাছ থেকে পালিয়ে যায়। রাস্তায় এসে সম্পূর্ণ টাল হয়ে যাইতেই নিজেকে হাওয়ায় পাখির মতো লাগছে, যেন উড়ে উড়ে যাচ্ছে সে। তারপর কি হয় তের আর কিছুই মনে নেই। জিয়ন তার মুখের কাছে গ্লাসটা নিয়ে ধরলো, আর সাথে সাথে তাই ভাবনার সুতো কাটে। তাই হাত বাড়িয়ে গ্লাসটা নিতে গেলে জিয়ন দেয় না, কারণ জিয়ন নিজেই তাকে খাইয়ে দেয়। খাওয়ার মাঝে জিয়ন বলে, সানার বার্থডেতে যাবে, আমাকে বললেই পারতে, আমি নিয়ে যেতাম। শুধু শুধু মিথ্যে বলে গিয়ে নিজেকে বিপদের মুখে ফেলার কি দরকারটা ছিল তাই? জিয়নের শীতল কণ্ঠের কথা শুনে তে ভীষণ খায়, নাকে মুখে শরবত উঠে যায়।
জিয়ন তখন তার পিঠে হালকা চাপড় দিতে দিতে বলে, ধীরে সোনা ধীরে, এত ভয় পাওয়ার কি আছে, কুল মাই লাভ। বলে জিয়ন তখন গাছ হাতে উঠে আসে। দরজার কাছে গেলে তে তখন জিয়নকে বলে, আমার মিটিং আছে, আমাকে এখনই এখনই আমাকে অফিসে যেতে হবে। অফিসে যাওয়ার লাগবে না আজ, তোমার প্রয়োজনীয় সব কিছু কুকি গিয়ে নিয়ে আসবে। জাংকুক জিয়নের থেকে বয়সে বড় হলেও জিয়ন জাংকুককে নাম ধরে ডাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আজকে যেতেই হবে অফিসে, এর আগে অনেকবার বাদ পড়েছে। তাহলে কুককে বলে দিও কি কি আনতে হবে। আমার একটু বাসাতেও যেতে হবে। আমার কথা কি তোমার কানে যায়নি? তেই আরে আমার কিছু ফাইলও আছে, ওগুলো জাংকুক খুঁজে পাবে না, আমাকে যেতে হবে প্লিজ জিয়ন। জিয়ন তখন একটু সময় চুপ করে থেকে বলে, আচ্ছা ঠিক আছে, গিয়ে চেঞ্জ করে নাও, ক্লোজেটে তোমার জন্য ড্রেস রাখা আছে। বলে জিয়ন বেরিয়ে এসে জাংকুকের ফ্ল্যাটে গেল। জিয়ন জাংকুকের রুমে জাংকুককে খুঁজে পেল না। রুমের ভেতরে যে রুমটা আছে ওটা দরজার কাছে গিয়ে জিয়ন নক করলো, ভেতর থেকে কোনো আওয়াজ আসলো না। জিয়ন আবারও দুবার জাংকুক বলে ডাকলো, তখন ভেতর থেকে গম্ভীর কণ্ঠ ভেসে আসলো, ইয়েস কাম ইন। আসলে এই রুমটা জাংকুকের আর্ট রুম। রুমের এক পাশে অজস্র রং তুলি আর ক্যানভাসে ভরা, দেয়ালে বড় বড় কতগুলো পেন্টিং ঝুলানো, আর তার মধ্যে জাংকুকের সবচেয়ে প্রিয়গুলো সাদা কাপড়ে মোড়ানো। অপর পাশে টেবিলের সাইডে মাটি রাখা, নানা ধরনের স্কাল্পচার সাজিয়ে রাখা আছে টেবিলে। তার মধ্যে একটা ভাস্কর্য 3 থেকে 6 ফুটের মতো, একটা মেয়ে পাতলা ওড়না দিয়ে নিজের সর্বম ঢেকে অধরে তাকিয়ে আছে। জাংকুক এখন মেয়েটির চুলের দিকটাই তৈরি করছে, এটা বোধহয় এক্সিবিশনের জন্য। মূলত জাংকুক এই রুমে কাউকে প্রবেশ করতে দেয় না, এটা তার একটা ধ্যানের জায়গা। এই রুমে আসলে জগতের সব কিছু ভুলে জাংকুক যেন নিজস্ব জগতে প্রবেশ করে। জাংকুক তখন গাড় ঘুরিয়ে দেখে জিয়নকে। জিয়ন কখনোই তাকে অযথা বিরক্ত করে না, তাহলে এখন হঠাৎ করে কি প্রয়োজনে? জাংকুক তখন ব্রুকুসকে জিয়নের দিকে তাকায়, আর জিয়ন কোনো ভনিতা না করে জাংকুককে বলে, জাংকুক তুই একটু থেকে ড্রপ করে দিয়ে আয় তো, আমাকে 1 ঘন্টার মধ্যে অফিসে যেতে হবে, ইটস আর্জেন্ট। জাংকুকের কুচকানো ব্রু আরো কুচকে যায়। তেই কোনো বাচ্চা মেয়ে না যে একা একা বাসায় যেতে পারবে না, আর সময়টা এখন সকাল, জুন রাত হলে ভিন্ন কথা। ও আসলে যেতে পারবে না কুক, এখনো ও ঠিক মতো দাঁড়াতেই পারছে না। তাহলে ওকে থেকে যেতে বল। আরে বলেছি, তে বলেছে ও নাকি বাসায় যাওয়া খুব জরুরি। উবারে কল দে, বাসার দরজার সামনে গিয়ে পৌঁছে দিয়ে আসবে ওকে। জাংকুকের কথায় জিয়নের রাগ হলো হালকা। অসম্ভব, অচেনা কারোর উপর ভরসা করে আমি আমার তেকে ছেড়ে দিতে পারি না। তাহলে সরি, আমি যেতে পারবো না। জাংকুক, একটু রাগী কণ্ঠে বলে জিয়ন। জাংকুক তখন শান্ত দৃষ্টিতে তাকালো জিয়নের দিকে। ঝাঁস দেখাস কাকে তুই? জিয়ন বড় একটা শ্বাস ফেলে নিজেকে শান্ত করলো, অনুনয় স্বরে বলে, ওকে ভাই প্লিজ তেকে দিয়ে আয়, রাস্তাঘাটে কি না কি ঘটে যায় ঠিক ঠিকানা নেই, আর তের নেশা এখনো ভালো মতো কাটেনি, কোথায় থেকে কোথায় চলে যাবে আবার, প্লিজ কুকি। জিয়নের কথা জাংকুক ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেললো, কারণ জিয়ন আসলে নাছোড়বান্দা, যে কোনো কাজে জাংকুককে দিয়ে করিয়ে ছাড়বে। ড্রয়িং রুমে তাই বসে আছে। জাংকুক আসতে দেখে তাই উঠে দাঁড়ালো। হেই কুকি, গুড মর্নিং। জাংকুক তখন তের আপাদমস্তক একবার দেখে নিল, হাসি খুশিতেই ফুল ফিটপাট। আর এটা দেখে জাংকুক তখন জিয়নের দিকে একবার তাকালো, আর এতে করে জিয়ন দ্রুত জাংকুকের দিক থেকে সরে গিয়ে তের কাছে গিয়ে দাঁড়ায়। পরে জাংকুক ছোট করে বলে, মর্নিং, ব্রেকফাস্ট ডান? শাহ অলসো। ও চলো যাওয়া যাক। বলে 3 জন মিলে রওনা দিল। তবে লিফট থেকে নামার সময় জাংকুক থেকে বলে, তেই তোমাকে কি ধরে ধরে নিতে হবে? ইউ অলরাইট? তাই অবাক হলো কিছুটা, কারণ জাংকুক তের সাথে এত ভালো ব্যবহার করছে কেন, কিন্তু কিছুই বলল না। তেই মনের চিন্তা মনে রেখে দিল, মুখে বলল না। অফকোর্স আই এম অলরাইট। কেন বলো তো? জাংকুক তখন আর চোখে জিয়নের দিকে তাকিয়ে বলে, না, কেউ একজন আমাকে বলেছিল তুমি নাকি ঠিক মতো দাঁড়াতেই পারছো না, তোমার নেশা নাকি এখনো কাটেনি।
জাঙ্কুকের এমন কথা জিয়ন তের পিছনে গিয়ে দাঁড়ায়। জিয়ন তখন জাঙ্কুকের কথার পাশ কাটাতে তেকে নিয়ে তাড়াতাড়ি হাঁটতে লাগে আর বলে, তেই দেরি হয়ে যাচ্ছে না তোমার, চলো। বলে জিয়ন তেকে নিয়ে গাড়ির কাছে এসে দাঁড়ায় আর তেকে গাড়িতে উঠিয়ে দিয়ে জিয়ন জানালার পাশে হাত রেখে বলে, বাসায় গিয়ে রেডি হয়ে সোজা অফিসে চলে যাবে, জাঙ্কুক তোমাকে পৌঁছে দেবে অফিসে। কথাটা শুনে জাঙ্কুক চোখ রাঙায় জিয়নকে, কারণ জাঙ্কুক তো শুধু তেকে বাসায় নিয়ে আসার কথা। জিয়ন তখন জাঙ্কুকের চোখ আকুতি করে। জাঙ্কুক তখন চোখ ফিরিয়ে নেয় জিয়নের দিক থেকে। সেই সুযোগে জিয়ন তের গালে হঠাৎ চুমু দেয় আর এতে করে চমকে উঠেতেই আর গালে হাত দেয়। বিস্মিত চোখে তাকিয়ে থাকে জিয়নের দিকে আর জিয়ন ঠোঁট বাঁকা করে হেসে একটা চোখ টিপ দিয়ে বিদায় জানায় ওদের। গাড়ি চলতে থাকে। সকালের মিষ্টি রোদ্দুর ছড়িয়ে ছিটিয়ে আছে চারপাশ। বাড়িঘর গাছপালা পেছনে ফেলে শাসা করে উড়ে যাচ্ছে জাঙ্কুকের মার্সিডিজ বেজ। বাতাসে উঠছে তের চুল, বাঁধনহারা এলো চুল। জানালায় হাত রেখে তার উপর মাথা রেখে চারপাশটা দেখছে তেই সব সময় সকালের আর রাতের নিস্তব্ধতা মন দিয়ে উপভোগ করে। তবে আজ মনটার সেই নিস্তব্ধতার মাঝে নেই, কারণ জিয়নের করা একটু আগের কাজটা থেকে বারংবার ভাবাচ্ছে। ঘিন লাগছে তের কাছে। তের গাল অন্য হাতে বারবার ঘষতে লাগলো জাঙ্কুকের আড়ালে। তের রাগে গজ গজ করতে থাকে আর মনে মনে বলতে থাকে, ওই জিয়নের সাহস দিনকে দিন বেড়েই যাচ্ছে। জিয়ন কি ভাবে কি নিজেকে? আমি আর জাস্ট সহ্য করতে পারছি না এই জিয়নকে। কি উপায়ে যে এই জিয়নকে আমার কাছ থেকে দূরে সরানো যায় বুঝতেই পারছি না। কম তো আর চেষ্টা করিনি আমি জিয়নকে দূরে সরাতে, তবে একবার তো সফল হতে গিয়েও হলো না, শুধুমাত্র এই জাঙ্কুকটার কারণে। কেন যে সেদিন জাঙ্কুকের করা ডিলে সাইন করেছিলাম, আমি তো বুঝতেই পারিনি যে এই জাঙ্কুক আমাকে এভাবে ট্র্যাপে ফেলবে। জানলে তো আমি কখনোই সাইন করতাম না, প্রয়োজনে না খেয়ে মরে যেতাম, তবুও সাইন করতাম না। আর সেই কর্মের ফলাফল স্বরূপ আজ জিয়ন নামক রাস্কেলটার কাছে আমি বন্দী হয়ে গেলাম। দূর, আর ভালোই লাগে না। উফ, কি যে করি। আমি যদি পৃথিবী থেকে একজনকে উধাও করার ক্ষমতা পেতাম, তাহলে সেই একজনটা হতো এই জাঙ্কুক। একে রাস্তা থেকে সরানো গেলে জিয়নের কাছ থেকে মুক্তি পাওয়াটা আমার কাছে বাম হাতের খেল হতো মাত্র। কথাগুলো ভেবে তে একটা দীর্ঘশ্বাস পেল। আর কতদিন এই নরকে থাকতে হবে কে জানে। কবে যে আমি রেহাই পাবো। এই জিয়নকে যে আমি আর মেনে নিতে পারছি না। জিয়ন একটা নোংরা কীট। রাত 10টা। অন্ধকার রুম। জানালার ফাঁক দিয়ে চাঁদের স্নিগ্ধ জ্যোৎস্না রুমে হালকা আলোকিত করেছে। জিয়নের হাতে সিগারেট, পা দুটো আড়াআড়িভাবে বাজ করে একটা চেয়ারে ওঠানো। তার চোখ দুটো লাল, যেন কত রাত নির্ঘুম। জিয়নের মাথা ডান পাশে হেলানো আর ডান পাশের ছোট্ট টেবিলে তের একটা ছবি রাখা। ছবিতে তে তার হাত দুটো মাথার কাছে এনে জিভ বের করে ভেঙাচ্ছে, চোখে দুষ্টুমি। ছবিটার সামনে জেল ক্যান্ডেল জ্বালানো। জিয়নের লাল চোখে দৃষ্টি নিবন্ধন তের ছবিতে। কয়েক সেকেন্ড বাদে বাদে সিগারেট টানছে জিয়ন। জিয়নের চোখের সামনে ভেসে উঠছে তের সাথে কাটানো সময়গুলো। প্রথম দিন থেকে দেখার পর জিয়ন যেন উন্মাদ হয়ে গিয়েছিল এক প্রকার। আর এসব কিছুর সাক্ষী একমাত্র জাঙ্কুক। সারাক্ষণ জিয়ন তের নাম যুক্ত। জিয়ন শুধু এটাই মানত যে তে শুধু ওর। তেকে জিয়নের চাই চাই। জাঙ্কুক জিয়নকে বুঝিয়েছিল যে কতবার, কিন্তু জিয়ন তা শুনেইনি। শেষে কোনো উপায় না পেয়ে জিয়ন লিসার কাছ থেকে ঠিকানা নিয়ে তের বাসায় চলে গিয়েছিল সেদিন। তেই আর তার আরো দুটো ফ্রেন্ড মিলে একটা বাসায় ভাড়া থাকতো। তে ছোটখাটো একটা কোম্পানিতে জব করত। জিয়ন বাসায় গিয়ে সরাসরি তেকে বিয়ের প্রস্তাব দেয়। তাই এতে করে অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়। তাই ভাবছে, মানে কি একদিনের পরিচয় এই ছেলে কিনা আমাকে বিয়ে করার জন্য সোজা আমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। ছেলেটা কি পাগল নাকি অন্য কিছু ভেবে তাই সাফ সাফ বারণ করে দেয় জিয়নকে। আর এতেই যেন জিয়নের রাগটা আরো চওড়া হয়। এমনিতেও জিয়ন সামান্য এদিক সেদিক হলে রেগে যায়, আর সেখানে তো তার ভালোবাসার মানুষ তাকে তার মুখের ওপরে রিজেক্ট করেছে। পরে জিয়ন সেদিন বাসায় ফিরে তুলকালাম কাণ্ড ঘটিয়েছিল। জাঙ্কুক জিয়নকে থামাতে এলে অতিরিক্ত রাগে জিয়ন জাঙ্কুককেও আঘাত করে।
জিয়ন এতটাই রেগে গিয়েছিল যে বাড়ির পরিচারিকার গায়েও হাত তুলেছিল জিয়ন। জিয়নের কর্মকাণ্ডে জাঙ্কুক তখন জিয়নকে কষিয়ে চড় মারে। প্রিয় ভাইয়ের হাতে চড় খেয়ে জিয়ন শান্ত হলেও প্রত্যাখ্যানের আগুন জিয়নের বুকে দাউ দাউ করে জ্বলছিল। এরপর সারা রাত নির্ঘুম কাটানোর পরদিন ভোরে জিয়ন জাঙ্কুককে সাথে নিয়ে তার বাসায় চলে যায়। কিন্তু সেখানে গিয়ে তার বাকি ফ্রেন্ডদের কাছ থেকে জানতে পারে তে গত রাতেই বাসা ছেড়েছে। পরে জিয়ন অনেক হুমকি ধামকি দিয়েছিল তার ফ্রেন্ডদের, কিন্তু সত্যি বলতে কেউই জানতো না তে কোথায়। যখন জিয়ন রাগের মাথায় তাদের গায়ে হাত তুলতে যায় তখন জাঙ্কুক এসে জিয়নকে আটকায়, আর জাঙ্কুক জিয়নকে জোর করে বাসায় নিয়ে আসে। এরপর থেকে জিয়ন কোথায় কোথায় না খুঁজেছে তেকে, কিন্তু পায়নি। এতে করে জিয়ন খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে দেবদাসের মতো হয়ে যায়। রুমে বন্দি করে রাখতো নিজেকে, আর হাতে থাকতো তের কলেজ লাইফের একটা পুরনো ছবি। অবশ্য ছবিটির জন্য জিয়ন লিসাকে প্রতিদিন মানসিক পীড়া দিত তের কোনো ছবি থাকলে জিয়নকে দিতে, কিন্তু এই তো লিসা তেমন কোনো ক্লোজ ফ্রেন্ড না যে তার কাছে তার ছবি থাকবে। কিন্তু জিয়নের প্রতিদিনকার তর্জন গর্জনে লিসা শেষে টিকতে না পেরে অনেক খুঁজে তার ফেয়ার অয়েলের একটা ছবি জিয়নকে এনে দেয়। আর এই একটা ছবির সাথে জিয়ন কতই না কথা বলে। পাগলের মতো হয়ে যাচ্ছিল জিয়ন। এই সামান্য একটা মেয়ের জন্য নিজের ভাইয়ের এমন অবস্থা সহ্য করতে পারছিল না জাঙ্কুক। পরে অনেক খোঁজ নিয়ে জেনেছে এই একটা লো ক্লাসের মেয়ে। এইসব জেনে জাঙ্কুকের ভীষণ রাগ হয়। জাঙ্কুক ভাবে এমন একটা নিচু শ্রেণীর মেয়ের জন্যই আমার ভাই জুনের মতো হাই সোসাইটির একটা ছেলে কিনা পাগলের মতো কাতরাচ্ছে। ছি ছি, এটা তো মেনে নেওয়া আমার পক্ষে অসম্ভব। এর জন্যই জুন আমার সাথে বড্ড খারাপ আচরণও করেছিল। চোখের সামনে আমার ভাইটা কেমন অন্যরকম একটা মানুষ হয়ে যাচ্ছে, মৃত্যুর মুখে পড়ে যাচ্ছে আমার ভাইটা। জোর করে ওকে দিনে 2-1 লোকমা ভাত খাওয়াতেও পারছি না আমি। না না, যাই হোক না কেন আমাকে কিছু একটার ব্যবস্থা করতেই হবে। এইসবের ঠিক 3 থেকে 4 দিন পর জিয়ন যখন মদ্যপানে ব্যস্ত তখন কলিং বেল বেজে ওঠে, আর জুনের হাতে ছিল তের ছবি। পরপর 7 থেকে 8 বার কলিং বেল বাজতে থাকলে এতে করে প্রচন্ড বিরক্ত হলো জিয়ন। কলিং বেলের শব্দে জিয়ন তের ছবিটির দিকে ভালো করে মনোযোগও দিতে পারছিল না। পরে টালমাটাল পায়ে হেঁটে জিয়ন দরজার কাছে এগিয়ে যায়। ঘরে কোনো মেড নেই। মুখ খিচিয়ে কয়েকটা গালি দিল পরিচারিকাদের। জিয়ন দরজা খুলে জাঙ্কুককে দেখে আরো বিরক্ত হলো, কারণ জাঙ্কুকের কাছে ঘরের চাবি থাকে। তাহলে এভাবে জিয়নকে ডিস্টার্ব করার মানে কি? পরে জিয়ন দরজা থেকে সরে এসে নিজের রুমের দিকে পা বাড়াতে ঠিক তখনই একটা নরম হাত জিয়নের হাতকে আঁকড়ে ধরে। ভ্রু কুঁচকে জিয়ন পিছন ফিরে হাত ধরা মানুষটিকে দেখে জিয়ন চমকে ওঠে। জিয়ন ভাবছে আমি কোনো স্বপ্ন দেখছি না তো? সত্যি কি আমি স্বপ্ন দেখছি নাকি এটা বাস্তব? তেই আমার হাত ধরেছে, তেই আমার ভালোবাসার মানুষ, আমার প্রতিটি রাতের ঘুম কেড়ে নেওয়া সেই অপসরী। তেকে দেখে জিয়ন এক মুহূর্তের জন্য পাথর বনে গিয়েছিল। হৃদয় অস্বাভাবিকভাবে থমকে গিয়েছিল। 2 হাতের আজলাইতের মুখ তুলে ধরে জিয়ন। তেই, এটা কি তুমি? এটা কি সত্যি তুমি? বলো তেই। জিয়নের কাপা কাপা কণ্ঠ। তেই তখন অবলীলায় মাথা নাড়ায়। এতদিন তুমি কোথায় ছিলে তেই? তোমাকে আমি কত জায়গায় খুঁজেছি তুমি জানো? জিয়ন এতগুলো কথা বলছে অথচ তেই কোনো জবাবই দেয় না। আমি তোমাকে ভালোবাসি তেই। কেন তুমি ওই দিন আমাকে রিজেক্ট করেছিলে বলো তেই? তোমার জন্য দেখো আজকে আমার কেমন বেহাল দশা। আমি তোমাকে চাইতেই। তুমি শুধু আমার তেই, শুধুই আমার। তুমি আমাকেই শুধু ভালোবাসবে তেই? বলো, তুমি শুধু আমাকেই ভালোবাসবে? বলো তুমি, বলো না তেই, প্লিজ বলো। তুমি আমাকে ভালোবাসবে তো? হ্যাঁ বলো তেই। জিয়নের কথাবার্তা এলোমেলো। তেকে দেখে সে কি বলবে, কোথা থেকে শুরু করবে কিছুই মাথায় আসছিল না জিয়নের। বলো না তেই, তুমি আমাকে ভালোবাসবে তো? আরে কথা তো বলো তেই। কাতর দুর্বল গলা জিয়নের।
এসব দেখে তে এবার মুখ খুলল। ভালোবাসি জিয়ন। ব্যাস, এই একটা শব্দ ছিল জিয়নের মুখে হাসি ফোটানোর একমাত্র ওষুধ। জিয়ন তখন শক্ত করে জড়িয়ে ধরে তেইকে। ভালোবাসো তুমি তেই? তুমি তুমি সত্যি আমাকে ভালোবাসো তো? আজকে আমি অনেক খুশি তেই, অনেক খুশি। আমার তেই বলেছে আমাকে ভালোবাসে। কথাগুলো বারবার জপতে থাকে জিয়ন, অথচ জিয়ন খেয়ালই করলো না ভালোবাসি কথাটা বলার সময় যে তের রোবট গলা ছিল, শক্ত হয়ে দাঁড়িয়েছিল তেই। আর জিয়ন এটাও খেয়াল করলো না আদৌ কি তেই মন থেকে ভালোবাসি বলেছিল কিনা, নাকি তেইকে ভালোবাসি কথাটা জোর করে বলানো হয়েছিল। বোধ করি জিয়ন যেন তার সারা জীবনেও সেটা খেয়াল না করে। তেই ফিরে যায় তার আগের বাসায়, তবে তাকে বেশিরভাগ সময় থাকতে হয় জিয়নের ফ্ল্যাটে। জিয়ন তো এমনিতেও সবসময় জাংকুকের ফ্ল্যাটেই থাকতো, তাই জিয়নের ফ্ল্যাটটা খালি থাকতো। তাই তেই আসার পর সেরাতে ঘুম ছাড়া পুরোটা সময় তের সাথে থেকেছে জিয়ন। হাজারো কথা বলেছিল জিয়ন তের সাথে, আর তেই শুধু মূর্তির মতো চুপচাপ জিয়নের কথাগুলো শুনছিল, কিন্তু কিছুই বলেনি। এইভাবে তের জন্য জিয়নের পাগলামোটা চলতেই থাকতো। ধীরে ধীরে তেইও জিয়নের সাথে একটু আধটু কথা বলতো। প্রথম প্রথম জিয়ন তের সব কথাই মেনে নিত, কিন্তু ধীরে ধীরে জিয়ন তার পছন্দ অপছন্দ চাপিয়ে দিতে লাগলো তের উপর। তাই কি করবে না করবে সব ডিসাইড করে দিত জিয়ন। তেই এসব কিছুতেই মেনে নিতে পারতো না। এই নিয়ে তাদের মাঝে কত কথা কাটাকাটিও হতো। তের রাগ বেশিক্ষণ দমন করে রাখতে পারতো না, আর তের কথায় কথায় হাত চালানোর অভ্যাস ছিল ছোট থেকেই। সেই সূত্র ধরে তে জিয়নকেও মারতো। জিয়ন মুখ বুঝে সহ্য করে নিত বেশিরভাগ সময়, কিন্তু মাঝে মাঝে তের কর্মকাণ্ডগুলো লিমিটেশনের বাহিরে চলে গেলে জিয়নও তখন তেইকে মারতো। তেই যখন খাবার খেতে চাইতো না, জিয়ন তখন তেইকে ধমকাতো, আর তেই রেগে গিয়ে জিয়নকে ঘুষি লাথি এসব মারতো। এই জন্য অবশ্য তেইকে জিয়নের হাতে থাপ্পড়ও খেতে হয়েছিল, তাও তেই থামেনি, থামতো না জিয়নও। পরে জাংকুককেই ওদের থামাতে হতো। এখনো জিয়ন আর তেই ওদের মধ্যে ঝগড়া লাগলে ঝগড়াটা জাংকুককে মেটাতে হয়। তেই একবার এক রাতে বাসায় ফিরেনি। জিয়ন খোঁজ নিয়ে তেইকে পায় না। পরে জিয়ন ভাবে তেই হয়তো পালিয়েছে। পরের দিন বিকেলে জাংকুক গিয়ে তেইকে ধরে নিয়ে আসে তের গ্রামের বাড়ি থেকে। আসলে তেই জিয়নকে না বলে গিয়েছিল, কারণ জিয়নকে জানালে জিয়ন কখনোই তেইকে যেতে দিত না। জাংকুক যখন তেইকে ধরে আনে, তখন তেই দেখে যে রুমে তেই থাকতো সেই রুমের প্রতিটি আসবাবপত্র চূর্ণ বিচূর্ণ, আর রুমের মাঝখানে বসেছিল জিয়ন। জিয়নের টি শার্টের গলার কাছে দিয়ে ছেঁড়া, মাথার চুল উস্কো খুস্কো, মুখ রক্তিম, চোখ দুটো রক্তের মতো টকটকে লাল, বিড়বিড় করছিল কিছু একটা। জিয়ন তেইকে দেখা মাত্রই হিংস্র সিংহের মতো ঝাঁপিয়ে শক্ত করে চড় দিল তের গালে, আর গলা টিপে হত্যা করতে চেয়েছিল তেইকে। তেই বাঁচার জন্য কত মিনতি করছিল, কিন্তু মুখ দিয়ে একটা শব্দ বের করতে পারছিল না। পরে সেই অবস্থাতেই তেই জাংকুকের দিকে মিনতি ভরা দৃষ্টিতে চেয়েছিল, তবে জাংকুক ছিল সম্পূর্ণ আবেগ শূন্য। এত কিছু দেখার পরেও জাংকুকের চোখ মুখ স্বাভাবিক, যেন তেইকে এখন মরে যাওয়া দেখাটাই জাংকুকের এই মুহূর্তের কাজ। শেষে যখন তের জিভ বেরিয়ে আসে, চোখ উল্টিয়ে যায়, তখন জাংকুক জিয়নের হাত সরিয়ে দেয়। জিয়নকে জাংকুক তার রুমে নিয়ে যায়। পরে জাংকুক এসে তের কাছে এক হাঁটু মুড়ে বসে শান্ত গলায় বলে, দেখো তেই, আমার ভাইকে জীবনেও একটা ফুলের টোকাও লাগতে দেইনি আমি। জুন যখন যা চেয়েছে ওর সামনে সব হাজির করেছি আমি, তাই জুন এখন তোমাকে চায় সারা জীবনের জন্য। জুন যা চায় তা মেনে নাও, না হলে বুঝতেই তো পারছো। সেই রাতে জুন অস্থির হয়ে ছুটে যায় তের কাছে, তের হাত ধরে নিজের বুকে চেপে ধরে আর ক্ষমা চেয়েছিল বারবার। আর সেই থেকে তেও বুঝতে পারে জুন আসলে নিজেকে ভালো রাখার জন্য তেকে ভালোবেসেছিল জিয়ন। আর জিয়ন ভালো থাকবে একমাত্র তেই জিয়নের কাছে থাকলে। তের কিসে খারাপ লাগে কিসে ভালো লাগে তা জিয়ন থোড়াই না কেয়ার করে। আদতে জিয়ন যেটাতে খুশি হয়, তা যা ভালো লাগে তাই তেকে করতে বাধ্য করে জিয়ন। জিয়ন ভাবে তেই আছে জিয়নের সাথে থাকবে এবং তার সারা জীবন, কারণ তেই যে জিয়নকে ভালোবাসি বলেছে, আর এটাই জিয়নের ধারণা। কিন্তু তের মন কি চায়
আদৌ কি তে জিয়নকে ভালোবাসতে পেরেছে, নাকি শুধুই ছলনা? যদিও বা ভালোবাসে, তাহলে জিয়নের প্রতি এত বিরক্ত কেন তেই? আর যদি ছলনাই হয়ে থাকে, তাহলে তা কত দিনের? এসব ধারণা কেন যেন জিয়নের মনে জায়গায় নেয় না, জন্মাই না। বাহির থেকে চেঁচামেচির আওয়াজ আসছে। জিয়নের বিরক্তি হয়। আগের কথাগুলো ভাবতে ভাবতে জিয়নের প্রায় ঘুম চলে এসেছিল। মোমবাতি নিভে গেছে বহু আগেই। এদিক ওদিক ঘাড় কাত করে জিয়ন উঠে দাঁড়ালো। ধীরে পায়ে এসে দরজা খুলে ড্রয়িং রুমে গিয়ে দেখে 6 থেকে 7টা ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে জাংকুকের সামনে। আর জাংকুক ম্যাগাজিন হাতে সোফায় বসা। এরা সবাই তের ফ্রেন্ড। জাংকুক ভাইয়া, তেকে একবার ডেকে দিন না প্লিজ। তের ফোনটাও বন্ধ, অফিসেও নেই তেই, তাই আমাদের ধারণা তে এখানেই আছে। জাংকুক ম্যাগাজিনটা ধীরে হাতে টেবিলে রাখলো। এক হাতে চোখের চশমা ঠিক করলো। তার সবকিছুই অভিজাত্যপূর্ণ। এর কারণ হয়তো জাংকুকের যে কোনো কিছু করাকেই জাংকুকের কাছে একটা আর্ট মনে হয়। আর এই আর্টটাও চমৎকার ভাবে করতে হয়, এটাই জাংকুকের ধারণা। জাংকুক তখন সানার দিকে তাকিয়ে বলে, তের খবর আপাতত আমার কাছে নেই। কি দরকারে তোমরা এসেছো সেটা বলে আপাতত বিদায় নিতে পারো। জাংকুকের এমন কাঠখোট্টার জবাবে তের বন্ধুদের ভিতরে কিঞ্চিত অপমানের বাতাস বয়ে গেল। তবে সেটা বুঝতে না দিয়ে সানা বলল, ইয়ে মানে ভাইয়া, আসলে হয়েছে কি, আসলে কাই অ্যাক্সিডেন্ট করেছে। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে তার। ও, তা কিভাবে মারা গিয়েছে কাই? আজ সন্ধ্যায় ও ড্রিঙ্কস করে গাড়ি চালিয়েছিল। রাস্তাতেই আরেকটা গাড়ির সাথে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট করে। আর একটু আগেই আমরা খবরটা পেয়েছি। আর খুব জঘন্যভাবে কাইয়ের বডি রাস্তায় পিষে গেছে। কথাটা শুনে জাংকুক এক পলক জিয়নের দিকে তাকালো। তবে এতে করে জিয়ন তেমন কোনো গুরুত্ব না দিয়ে খুব নির্ভীকভাবে সিগারেট ধরিয়ে ফুঁকছিল জিয়ন। সানা তখন কাঁদো কাঁদো গলায় বলে, কাইতের খুব ক্লোজ ফ্রেন্ড, তাই তেকে তো জানাতে হবে। প্লিজ ভাইয়া, তেকে একটু ডেকে দিন না। তেই শেষবারের মতো কাইকে শেষ দেখাটুকু একটু দেখুক। আসলে সানা এখানে একটা মিথ্যে কথা বলেছে যে কাইতের ফ্রেন্ড। আসলে ব্যাপারটা মোটেও এমন না। কাইতের ক্লোজ ফ্রেন্ড না। ইভেন তেই কাইকে বন্ধুর কাতারে ফেলেই না। সানার কথা শুনে ধপ করে আগুনের মতো জ্বলে ওঠে জিয়নের মাথা। তুই কি বললি? কাইতের ক্লোজ ফ্রেন্ড না? বলে হাতের কাছে থাকা শোপিসটা ছুঁড়ে মারলো সানার মুখে। শোপিসটা গিয়ে পড়লো সানার গলা আর থুতনি বরাবর। আচমকাই এমন আক্রমণে সানা ঘাবড়ে গেল। থুতনিতে ব্যথা অনুভব করা মাত্রই সানার কান্নার রেশ বেড়ে গেল দ্বিগুণ। সবাই জিয়নের দিকে তাকালো। রাগে গড়গড় করতে থাকে জিয়ন। তার বন্ধুরা এই জিয়নকে একদমই দু চোখে দেখতে পারে না, কারণ এই জিয়নের কারণেই ওরা তের সাথে আগের মতো মিশতে পারে না। আর তাদের প্রিয় বন্ধু কাই তেকে পেয়েও হারিয়ে ফেলেছে শুধুমাত্র এই জিয়নের কারণে। এটাই ওদের ধারণা। জিয়ন দাঁতে দাঁত পিষে বলল, তেই কোথাও যাবে না। এক্ষুনি তোরা এই ঘর থেকে বেরিয়ে যাবি। এক্ষুনি মানে এক্ষুনি, না হলে সবগুলোর লাশ যাবে। অ্যান্ড আই মিন ইট। জিয়নের এমন কথায় সবাই ভয় পেয়ে গেল। আর ভয় ভয় মুখ নিয়ে তারা চলে গেল। ওরা চলে যেতে জাংকুক এবার পকেটে হাত রেখে জিয়নের দিকে তাকালো। জুন, শুনতে পেয়েছিস তুই? কাই মারা গিয়েছে। জিয়নের চোখে রাগ আর বিরক্তি নিয়ে জাংকুকের দিকে তাকালো। এর থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তেই কোথায় তা জানা। কে মরেছে না মরেছে সে খবর রেখে আমার কোনো লাভ নেই জাংকুক। জুন, আমার দিকে তাকা। শান্ত গলায় আদেশ করলো জিয়নকে জাংকুক। জিয়ন এক পলক জাংকুকের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয় আর বেরিয়ে যেতে লাগলো। কোথায় যাচ্ছিস তুই এখন? তের অফিসে। ওর তো এতক্ষণে অফিসে থাকার কথা। আমিও যাচ্ছি, চল। বলে দুজনে বেরিয়ে গেল। এদিকে তাই শপিং মলে এসেছে তার বাড়িওয়ালার মেয়ের সাথে। অফিস থেকে ফেরার পথে দেখা হয়েছিল। বাড়িওয়ালার মেয়ে তাকে জোর করে নিয়ে এসেছিল তার সাথে। মেয়েটির নাম তাই শপিং মলে থাকা অবস্থাতেই তার রুমমেট তাকে কল দিল। তাই কল ধরতেই ওপাশ থেকে আয়ু বলল, হ্যাঁ রে তেই, কোথায় রে তুই? জিয়ন ভাইয়া তো। আয়ু আর কথাটা শেষ করতে পারলো না। তখনই তেই শুনতে পেল জিয়নের কণ্ঠ। তেই,
কোথায় তুমি? তোমার মোবাইল বন্ধ কেন? তুমি তো তোমার অফিসে নেই কেন? তুমি তোমার অফিসে নেই তেই কোথায় গিয়েছো তুমি? তুমি আবার ওই কাইয়ের লাশের কাছে যাওনি তো? কথা বলছো না কেন তেই? আরে জিয়ন, আস্তে। কয়টা প্রশ্নের জবাব দিব আমি বলো? আমি আমার আপুর সাথে একটু শপিং মলে এসেছি। আর ওয়েট, কি বললে তুমি? কাই কি? আবার বলো তো, ঠিক বুঝলাম না। কি বলছো তুমি জিয়ন? হ্যালো মাই লাভলি অ্যান্ড কিউটি অ্যান্ড সুইটি আর্মিস, কেমন আছো সবাই? অনেকদিন পর তোমাদের অনেকদিন পর্যন্ত তোমাদের অপেক্ষা করে রাখছি। একটু রাগ করছো তাই না? সরি, কি করব, আসলে ভয়েস দেওয়া, স্ক্রিপ্ট লেখা একটু সময়ের ব্যাপার, তো তাই ভাবছি যেহেতু দুটো গল্প একসাথে রানিং করা সম্ভব না, তো আমি চাচ্ছি যে এই মিয়ামোর এই স্টোরিটা খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি, যে স্টোরিটা ডে বাই ডে পার্ট না দিলে তোমাদের আগ্রহ কমে যাবে এবং তোমরা বুঝতেই পারবে না কি থেকে কি হয়েছে। সো আমি তোমাদের কথা ভেবে সিদ্ধান্ত নিলাম যে আমি নসফেরাতু স্টোরিটা আগে শেষ করব এবং নসফেরাতু কন্টিনিউ করার ভিতরেই আমি মিয়ামোরটা সম্পূর্ণ কমপ্লিট করে ফেলবো এবং মিয়ামোরটা সম্পূর্ণ কমপ্লিট করার পর প্লে বয়ের মতো প্রতিদিন পার্ট বাই পার্ট দিয়ে এটা শেষ করে দেব। আর হ্যাঁ, মিয়ামোর গল্পটা কিন্তু প্লে বয়ের মতো একদমই না, স্ট্রং ক্যারেক্টার। এবং আজকের এই পর্ব দেখার পর নিশ্চয়ই তোমাদের মনে অনেক প্রশ্ন জেগে আছে, কেন, কি হয়েছে, কেন হয়েছে, তাহলে তে কাকে ভালোবাসে, জিয়ন কেন এত পাগলামি করতেছে, জাংকুক কার সাথে, জাংকুকের মিল কি তের সাথে হবে নাকি জিয়নের মিল তের সাথে হবে, আদৌ কি জাংকুকতেই হবে নাকি জিয়নতেই হবে নাকি তেই আরেকজনের হবে। সো এই সব ধারাগুলোর প্রশ্নগুলোর উত্তর পাবে একমাত্র মিয়ামোরে। সো এই সবগুলো জটলা দেখার জন্য, খোলার জন্য, বোঝার জন্য কি করতে হবে? মিয়ামোর দেখতে হবে। এবং মিয়ামোর দেখার জন্য অবশ্যই 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 বিটিএস ডাবিং ওয়ার্ল্ড চ্যানেলের সাথে থাকতে হবে, আমার সাথে থাকতে হবে, ওকে? হ্যাঁ, নিউ কিছু স্টোরি, যেমন অবসেস ফাদার ইন ল, ফার্স্ট লাভ, ওয়াও, কতগুলো স্টোরি, কয়টা রেখে কয়টা দেবো তোমাদেরকে। হ্যাঁ, আর হচ্ছে দীপান্বিতা আমি লেখা শুরু করছি, দীপান্বিতাটা লিখবো, লেখার পর ওটা ওয়ান শট হিসেবে তোমাদেরকে তোমরা পাবা, এটা টু শট করব না, আর যদি বেশি লং হয়ে যায় তাহলে টু শট করব। আশা করি তোমরা দেখবে, ভালো লাগবে এবং বেশি বেশি করে বিটিএস ডাবিং ওয়ার্ল্ড চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবা। আর হ্যাঁ, আরেকটা কথা, আর আমার যে শর্ট চ্যানেলটা আছে কেপপ, বিটিএস কেপপ ওয়ার্ল্ড, ওই চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করে রাখো, কারণ ওইখানে আমি আমার যে স্টোরিগুলো, আপকামিং যে স্টোরিগুলো আছে ওগুলোর কিছু কিছু ডেমো শট তোমাদেরকে দেব। এবং ওই ডেমো শটগুলো দেখার জন্য, ওই ডেমো শটগুলো দেখলে তোমাদের মনে আরও আগ্রহ সৃষ্টি হবে যে এটার মধ্যে কি হয়েছে, এখন কি হবে, মানে ডেমো শটগুলো তোমাদের ভালো লাগবে। আর আমি চাচ্ছিলাম যে আমি একটা চ্যানেল খুলবো, এখানে আছে না অনেকে বই পড়তে ভালোবাসে, গল্প উপন্যাস পড়তে ভালোবাসে, তো আমি চাচ্ছিলাম যে ডাবিং তো করতেছি, ডাবিংয়ের পাশাপাশি আমি কিছু ফেসবুক থেকে বা কিছু উপন্যাস, এগুলো আমি জাস্ট মুখে এক্সপ্লেন করব, মানে মুখে বলবো, ওইটা কোনো বিটিএস ডাবিং হবে না, ওইটা জাস্ট আমি মুখে বলবো। তোমরা আছে না অনেকে সময়ের জন্য ফেসবুক থেকে অনেক ভালো ভালো স্টোরিগুলো তোমরা পড়তে পারো না, দেখতে পারো না, অনেক ভালো ভালো উপন্যাসগুলো তোমরা পড়তে পারো না। সো হয়তো এই ক্ষেত্রে এটা এই জন্যই আমি মানে উপন্যাস বলো, ভালো ভালো লেখকের উপন্যাসগুলো বা ভালো ভালো লেখিকার গল্পগুলো আমি মানে ওইটা মুখে বলবো, তোমরা জাস্ট ওটা প্লে করে শুনবা, এতটুকুই। মানে ওইখানে কোনো মেকিং হবে না, ওটা জাস্ট আমি স্টোরিটা জাস্ট বলতে থাকবো আর তোমরা হয়তো শুধু শুনতে পাবা, এতটুকুই। তো আমি আশা করি তোমরা তখনও আমার পাশে থাকবা, আমার সাথেই থাকবা, ঠিক প্রথম থেকে আমাকে যেভাবে সাপোর্ট করে আসছো, তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিছো, আসলে আমি এতটুকু পর্যন্ত আসতে পারছি শুধু একমাত্র তোমাদের জন্য, শুধু তোমাদের ভালোবাসা এবং তোমাদের কি বলবো, আদর, ভালোবাসা, সব কিছুর জন্য তোমাদেরকে ছেড়ে যাইতে আসলে পারতেছি না। অনেকবার চিন্তা করছি যে ইউটিউব ছেড়ে দেবো, ইউটিউবিং আর করবো না, বাট পারতেছি না তোমাদের ভালোবাসা এবং অলওয়েজ অলসো বিটিএস এর কারণে। সো থ্যাংক ইউ আর্মিস, লাভ ইউ অল, এভাবেই সবসময় পাশে থাইকো, সবাই ভালো থাইকো। আই লাভ ইউ অল অ্যান্ড আই লাভ ইউ মাই
সেভেন কিং। থ্যাংক ইউ, আই লাভ ইউ অল। ভালো থেকো সবাই, টাটা, আল্লাহ হাফেজ।